আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করো। এক হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড। একের দুই, মাউন্ট চেম্বারলিনের উচ্চতা 2749 মিটার। একের তিন, রবীন্দ্রনাথ জেনেভা থেকে সোভিয়েত 1930 সালে যান। একের চার, বেশ ভিড় জমেছিল হেদো পার্কের কাছে। দুয়ের দাগে আসি। দুয়ের একে, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? কামিনী রায়। দুয়ের দুই, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। তাহলে ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গেছে? বৃষ্টিমুখর লাজুক গায়ে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। দুয়ের তিন, লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? আচ্ছা, এখানে লিখবে যে লেখক উত্তেজনাকে, এই যে বলেছে উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে, ডুবে গেলাম তবলার বলে। তাহলে লেখক উত্তেজনা কমানোর জন্য তার প্রিয় সঙ্গী তবলাকে টেনে নিয়েছিলেন এবং তবলার বলে ডুবে গিয়েছিলেন। দুইয়ের চারে দিয়েছে নোট বই কবিতায় ছেলেটি কিসের জন্য খটকা লেগে আছে? এই যে কাল থেকে মনে মন লেগে আছে খটকা, ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকা। তাহলে তার খটকা এই নিয়ে লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকাতে দেয়, এই নিয়ে লেগে আছে। দুইয়ের পাঁচে দিয়েছে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? এই যে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন। তাহলে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রকে পুলিন বিহারী সেন। তিনের দাগে শূন্যস্থান। তিনের এক, নীরব এখানে অমর কিষান পাড়া। তিনের দুই, মুড়োহরা ব্যর্থ মনস্কাম। তিনের তিন, রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। তিনের চার, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। তিনের পাঁচ, এটিপির পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা বইয়ের 44 পাতায় আছে। তিনের ছয়, গভী মরুভূমিতে গ্যাজলি নামক এক হরিণ আছে, এটা বইয়ের 43 পাতায় আছে। কার দৌড় কত দূরে? চারে আছে সত্য মিথ্যা। চারের এক, ইঁদুরের দৌড় তার গর্তের পানে সত্য, এটা কার দৌড় কত দূর গল্পতে পাবে। চারে দুই, ভালো কথা শুনি যেই চটপট লিখিতায়, এটা সত্য, এটা নোট বই কবিতার লাইন। চারে তিন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, সত্য, এটা হচ্ছে দুটি গানের জন্মকথা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা 66 পৃষ্ঠায় আছে। এই যে 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হয়, মানে বাংলাদেশ স্বাধীন হয় 1971, এটা তাই সত্য। চারে পাঁচ, জোড়াদিঘির পাড়ে খেজুর গাছের শাড়ি, এটা তালের শাড়ি হবে, এটা চিরদিন কবিতা থেকে দিয়েছে। পাঁচের একে বলেছে খেজুর গাছের শাড়ি, তাই এটা মিথ্যে, এটা তালের শাড়ি হবে আর কি। পাঁচের একে বলেছে নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? ফড়িং এবং আরশোলা। পাঁচের দুই, জনগণ মন অধি গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? এটা হচ্ছে দুটি গানের জন্মকথাতে আছে। তাহলে জনগণ মন অধি নায়ক গানটি প্রথম কত সালে? 1911 সালে 7ই ডিসেম্বর কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে 26তম বার্ষিক অধিবেশনে গাওয়া হয়েছিল। তাহলে 27 ডিসেম্বর 1911 সালে কলকাতায় গানটি প্রথম গাওয়া হয়। পাঁচের তিন, ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনান? ঠাকুমা কাকে গল্প শোনান? নাতনিকে গল্প শোনান। কখন? সন্ধ্যাবেলায়। কোথায়? কিসের গল্প শোনান? দুর্ভিক্ষের সময়। এই যে ঠাকুমা রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে। ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, তাহলে ঠাকুমা কাকে গল্প শোনান? নাতনিকে। কোথায় গল্প শোনান? কখন? রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে নাতনিকে গল্প শোনান। কিসের গল্প শোনান? না কেমন করে আকালে বা দুর্ভিক্ষে গতবারে লোক দিশেহারা হয়ে নানা দিকে চলে গিয়েছিল, সেই গল্প শোনান। পাঁচের চার, তখনকার দিনে স্বদেশী মিটিং এর রীতি কি ছিল? এটা কাজী নজরুলের গান থেকে দিয়েছে। তখনকার দিনে স্বদেশী মিটিং এর রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান গাইতেই হবে, গান হতেই হবে, এটাই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিং এর রীতি। ছয়ের একে বলেছে একদিন ঘটেছিল একটি ঘটনা, কার লেখা কোন গল্পের অংশ? ঘটনাটি নিজের ভাষায় লেখো, এটাও কাজী নজরুলের গান থেকে দিয়েছে। এই যে একদিন ঘটেছিল একটি ঘটনা, লেখক স্কুলে যাচ্ছিলেন, যত এগোচ্ছিলেন দেখছিলেন হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করেছিলেন একে ওকে, সবাই দেখলেন হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন যে আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। ছয় দুয়ে দিয়েছে স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। বিষয় সংক্ষেপটাই লিখে দেবে যে একদল ক্ষমতাদর্পী মানুষ নিজেদের নাম বহু অর্থনির্মিত স্মৃতিসৌধের গায়ে খোদাই করে চিরকাল অমর হয়ে থাকবে আশা
করেছিল। কালান্তরেও সেই নাম মুছে যাবে না, এই ছিল তাদের বিশ্বাস। কবির ভাষায় তারা মূর্খ, তাদের মনস্কাম ব্যর্থ। আসলে বস্তুর বিনাশ একদিন হবেই, পাথর খসে পড়বে ভূমিতে, ভেঙে পড়বে অট্টালিকা, সেই ভগ্ন স্তূপে চাপা পড়বে স্মৃতিসৌধ, শুষ্ক তৃণের মতো কালো স্রোতে ভেসে যাবে নামগুলি, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা মানব হৃদয়ে সিংহাসন অধিকার করেছেন, পরহৃতব্রতে নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা কালান্তরেও চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল, ছিল না ইট পাথর সংগ্রহ করার ক্ষমতা, অথচ তাদের রাজত্বই অক্ষুণ্ণ হয়েছে কালের নিয়মে, কালো স্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে। সাতের দাগের প্রশ্নগুলো আছে সহায়ক পাঠ মাকু থেকে। সাতের একে বলেছে সপ্তাহে কতবার গ্রামে যায়? 3 বার। সাতের দুয়ে বলেছে যে না খেয়েছে তার জন্মই বৃথা। এখানে কিসের কথা বলা হয়েছে? এটা আছে সহায়ক পাঠ মাকুর 21 পাতাতে। এই যে হোটেলওয়ালা মাকুকে বললে, দেখো বেহারি, সাদা খরগোশ পেলে দুটো এনো, এরা পুষবে, বাকি ছেড়ে দিও। আর কালো কুচ্ছিত দুটো খরগোশ পেলে আমাকে দিও, কালিয়া রাখবো। আহা, দুটো কালো খরগোশের কালিয়া, যে না খেয়েছে তার জন্মই বৃথা। তাহলে বলেছে এখানে কিসের কথা বলা হয়েছে? দুটো নয়, দুষ্টু কালো খরগোশের কালিয়ার কথা বলা হয়েছে। 7-3 বলেছে পরীদের রানীর নাচ দেখে কি ঘটনা ঘটেছিল? এটা মাকু বইয়ের 23 পাতায় আছে। এই যে নাচ দেখে, সে কি নাচ! নাচ দেখে গাছের ওপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো, আর জাদুকর সঙ্গে সঙ্গে লম্বা একটা চোঙের মতো বাঁশি বাজাতে লাগলো। তাহলে পরীদের রানীর নাচ দেখে গাছের ওপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো। 7-4 বলেছে হোটেলে রোজ রাতের খাবারে কি থাকে? স্বর্গের শুরু আর হাতের তৈরি রুটি। এটা মাকু বইয়ের 15 পাতায় আছে। এই যে 3টে বড় শুরুয়া আর হাত রুটি। এই যে হোটেলওয়ালা চোটে কায়, কি কি আছে আবার? কি রোজ রাতে যা থাকে তাই আছে। এই যে রোজ রাতে যা থাকে তাই আছে, অর্থাৎ স্বর্গের সরুয়া আর হাতের রুটি। 7-5 দিয়েছে স্বর্গের সরুয়ার নামকরণ কে করেছিল? জাদুকর। 7-6 টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল? এটা মাকুর 15 পাতায় আছে। এই যে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোট একটা রুমাল টিয়া পটলি থেকে বের করে। তাহলে টিয়ার রুমালে বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছিল। 7-7 বলেছে সোনা টিয়া পুতুলদের জন্য কি কি খাবার তৈরি করত? এই যে পুতুলদের জন্য তারা কাদা দিয়ে ভাত বানায়, গাঁদা ফুলের পাতা দিয়ে সোনা মাছ রান্না করে। তাহলে তারা পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করে। 8-এর দাগে দিয়েছে ধনাত্মক শব্দ কাকে বলে? এটা ভাষা চর্চা বইয়ে 23 পাতায় রয়েছে। যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তু, ধ্বনি বা কোনো অনুভূতিক রাজ্য, কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাকে ধনাত্মক শব্দ বলে। যেমন ঢং ঢং শব্দটি নিঃসন্দেহে ধনাত্মক শব্দের উদাহরণ, বা ছমছম। 9-তে দিয়েছে সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। 9-এর 1 হবে অবনী, এই বানানটা, আর 9-এর 2 পুষ্প, মধ্যাহ্ন, শয়, পয়টা।